রাত কেবল অন্ধকার নয়, রাত কথা বলে। কখনো কখনো যখন ঘড়ি 12টা বাজার ঠিক পর মুহূর্তে, যখন পাখিরা থেমে যায়, কুকুর কাঁদে না, তখন শোনা যায় ডাক। সেই ডাকে নাম নেই, ঠিকানা নেই, কিন্তু যে শুনেছে সে কখনো ভুলতে পারে না। আজকের গল্প রাতের ডাক। শুরু করি। সুজন পাড়াটা ঢাকার উত্তর পশ্চিমে। এখন তো শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু 20 বছর আগে ওখানে ছিল শুধু ধান ক্ষেত, বটগাছ আর এক পুরনো মসজিদ যার মিনারে পাখি বাসা বাঁধত। পাড়ার নাম নিশাচরপুর। নামটা শুনলেই লোক মুখ কোঁচকায়। কথিত আছে এই নাম পড়েছিল 1943 সালে, যখন মহামারী এসে লোক মারছিল, আর রাতে কেউ কাউকে ডাকত। ডাক শুনে যারা বেরিয়েছিল তারা কেউ ফেরেনি। সুজন কখনো বিশ্বাস করত না এসব গুজবে। সে ঢাকার মিরপুরের ছেলে, ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি করে ব্যাংকে। মাসে 50,000 টাকা বেতন, ফ্ল্যাটে থাকে, বন্ধুদের সাথে মাঝে মাঝে বোর্ড গেমস খেলে। ধর্ম হলে বলে ডাকলে কেউ যায় না, আর সেজন্য কোনো রাতের ডাক নামে ভূত নাই। কিন্তু তার মা ফাতিমা বেগম আগে থেকেই বলেছিল, বাবা, নিশাচরপুরে সেই বাড়িটা কিনিস না। ওই বাড়িতে একবার কেউ গেলে তারপর হয় সে খামোখা মরে যায়, না হয় মাথা খারাপ হয়ে যায়। সুজন হেসে উড়িয়ে দিয়েছিল, আম্মা, এখন 2025 সাল, আর বাড়িটা তো একদম চমৎকার। 2 তলা, বারান্দা, পেছনে আম কাঁঠালের গাছ, প্রায় 10 কাঠা জমি, আর দাম মাত্র 25 লাখ। প্রকৃতপক্ষে ওই দামে বাড়ি পাওয়া অসম্ভব ছিল। যতদূর জানা, বাড়ির মালিক মোস্তাফিজ চৌধুরী ছিলেন এক বুড়ো মানুষ, যিনি আর কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা যান। কিন্তু মারা যাওয়ার 3 মাস পরেও তার বাড়ির জানালায় আলো জ্বলত। পাড়ার লোক বলতো ওই আলো সোজা জানালায় জ্বলে না, ঝিলিক দেয়, যেন কেউ হাত দিয়ে জ্বালাচ্ছে আর নিভাচ্ছে। তবু সুজন কিনে ফেলল। বাড়ি দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। বাড়িটা 1950-এর দশকে বানানো, সাদা রং, কাঠের জানালা, কাঁচের টাইলস, আর সবচেয়ে বড় আকর্ষণ, ওপরের তলায় একটা ঘূর্ণন্ত দরজা। সেটা কিভাবে ঘোরে কেউ বুঝতে পারে না। বাতাস নেই, তবু দরজা যেন নিজে থেকেই ঘোরে। সুজন প্রথম রাতেই সেখানে থাকল। বাড়ি পরিষ্কার করে বেড লাগালো, ফ্রিজে পানি ভরল, মোবাইলে চার্জ দিয়ে নেটফ্লিক্স চালু করল। বন্ধু রিফাতকে বলল, চিন্তা করিস না, ভূত প্রেত বলে কিছু নাই, আজ থেকে এই বাড়ি সুজন ভিলা। রাত তখন 10টা। বাইরে হালকা বৃষ্টি, বাতাসে ভিজা মাটির গন্ধ। সুজন ঘুমাতে যায় 11টা নাগাদ। বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ শুনল ফু, যেন কেউ দরজার ফাঁক দিয়ে হালকা করে ডাকছে। সুজন থমকে গেল। কে? দরজা বন্ধ, জানালা বন্ধ, কারো কথা না, শুধু ওই ফু। সে উঠে দরজার কাছে গেল। দরজা খুলে দেখল কেউ নেই, শুধু বারান্দায় বৃষ্টির জল টপ টপ করছে। ভাবল বাতাসের শব্দ, নিশ্চয়ই। কিন্তু যখন সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই সুজন নামটা ডাকা হলো এমন এক স্বরে, যেন কেউ খুব কাছ থেকে ডাকল, কিন্তু ঠিক তার কানের পিছন দিক থেকে। সুজন পিছন ফিরল। কেউ নেই, শুধু অন্ধকার, আর উপরের তলার ঘূর্ণন্ত দরজাটা ধীরে ধীরে ঘুরছে। সে দৌড়ে বাইরে এলো, বারান্দায় দাঁড়িয়ে চারদিকে তাকালো। পুরনো বটগাছের নিচে একটা ছায়া দেখল, মানুষের মতো দেখতে, কিন্তু মাথাটা খুব বড়, আর সেই ছায়া তাকে একদম তাকিয়ে আছে। সুজন চিৎকার করতে গিয়ে গিলে ফেলল শব্দটা, কারণ ঠিক তখনই হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল। বিদ্যুৎ চলে গেছে, কিন্তু ঘরে ঢুকে দেখল মোবাইল চার্জার থেকে চার্জ নিচ্ছে, মোবাইল চলছে, ফ্রিজ গুনগুন করছে, অর্থাৎ বিদ্যুৎ আছে, তবে আলোগুলো জেনে শুনে নিভেছে। সে আলো জ্বালাতে গেল, সুইচ টিপল, কিছু হলো না। আবার টিপল,
হঠাৎ আলো জ্বলল, কিন্তু সবুজ রঙের, যেন কোনো পুরনো মিলিটারি ক্যাম্পের নাইট ভিশন লাইট। আর সেই সবুজ আলোয় সুজন দেখল দরজার পাশে দাঁড়িয়ে এক মহিলা, সাদা শাড়ি, চুল পিঠ পর্যন্ত, কিন্তু মুখ নেই। যেখানে মুখ হওয়ার কথা সেখানে ফাঁকা, শুধু একটা গর্ত, আর সেখান থেকে ধীরে ধীরে জল পড়ছে, টপ টপ টপ। সুজন চিৎকার করল, কিন্তু কণ্ঠ বেরোল না, যেন কেউ তার গলা চেপে ধরেছে। মহিলাটা এক পা এগোলো, তার পা মাটি ছুঁল না, যেন হাওয়ায় ভাসছে। সুজন পিছিয়ে গেল বেডের পিছনে। হঠাৎ তার হাতে লাগলো কিছু ঠান্ডা, ভিজা। সে তাকালো, বেডের চাদরে লেখা, তুমি শুনেছ, এখন যেতে হবে। কালি নয়, জলের দাগ, আর সেই জল থেকে ভেসে আসছে পচা পানির গন্ধ, যেন কোনো ডোবার তলার কাদা। না না, আমি কিছু শুনি নাই, সুজন কাঁদতে কাঁদতে বলল। ঠিক তখন ঘড়ির টিকটিক বন্ধ হয়ে গেল, সব শব্দ থেমে গেল, আর তারপর একটা গভীর নিচু সুর, যেন কোনো প্রাচীন মাটির নিচ থেকে উঠে আসা ডাক। একটা ডাক নয়, পুরো গান, যার সুর শুনলে মানুষের হাঁগো কাঁপে, মস্তিষ্কে ছুরি ঢোকে। সুজনের মাথায় হঠাৎ ভেসে উঠল এক অপরিচিত ছবি। একটা কালো জলাভূমি, মাঝখানে একটা পুরনো নৌকা, আর সেই নৌকায় বসে আছে মাথাহীন মহিলা, হাতে ধরা একটা মাইক্রোফোন, আর সে গাইছে ওই একই সুর। যে শুনেছে সে আসবে, রাতের ডাকে সে যাবে, না গেলে আমি যাব তার কাছে। সুজন আর সহ্য করতে পারল না, দরজা খুলে বাইরে ছুটল। বৃষ্টি তখন ঝমঝম করছে। সে ছুটল পাড়ার দিকে, কিন্তু পথ চিনতে পারল না। নিশাচরপুর ছোট গ্রাম, 5টা বাড়ি, একটা মসজিদ, একটা পুকুর, কিন্তু আজ রাতে সব বাড়ি একই রকম দেখাচ্ছে। সবগুলোই সাদা রং, কাঠের জানালা, ঘুরন্ত দরজা। মসজিদের মিনারের ঘড়ি 12টা বাজছে, 12টা বাজছে, 12টা বাজছে, একই সময় 3 বার। সুজন পুকুরের পাশে গিয়ে থামল। পানি কালো, তাতে তার প্রতিবিম্ব নেই, কিন্তু তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সে ফিরল। মাথাহীন মহিলা নয়, এবার মোস্তাফিজ চৌধুরী। পোশাকে পানি ভিজে, চোখ দুটো নেই, শুধু গর্ত। হাতে ধরা একটা পুরনো রেডিও, আর সেটা থেকে আসছে, সুজন, সময় হয়ে গেছে, তুমি তো শুনেছ, এখন যেতে হবে। সুজন পিছিয়ে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গেল। পানি ঠান্ডা, কিন্তু কোনো পানির মতো নয়, যেন ঘন কাদা। তার শরীর ডুবছে, নিচে নামছে, আর নিচে যত যাচ্ছে ততই শুনতে পাচ্ছে, ও ও ও। শত শত কণ্ঠে, পুরুষ, মহিলা, শিশু, সবাই একই সুরে গাইছে। সুজন চোখ খুলল, নিচে দেখল একটা বিশাল নৌকা, তার উপর বসে আছে হাজারো মানুষ। সবার মুখ নেই, সবাই তাকে তাকিয়ে আছে। আর নৌকার সামনে একটা মাইক্রোফোন লাগানো একটা কাঠের খুঁটি, তাতে লেখা ইটালিয়ান অক্ষরে, লা চিয়ামাতা দেল্লা নত্তে, দ্য কল অফ দ্য নাইট। নৌকার মাঝখানে এক মহিলা বসে আছে, তার মুখ আছে, চোখ দুটো জলে ভরা, গলায় লাল রঙের একটা স্কার্ফ। সে বলল, তুমি শুনেছ, তাই তুমি আসবে, কিন্তু তুমি যদি আসতে না চাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব আর তোমার মুখ খুলে নিব। কারণ যে ডাক শোনে সে আর কথা বলবে না, সে শুধু গাইবে। সুজন চিৎকার করল, এবং হঠাৎ ট্রিং 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 ট্রিং, তার মোবাইল বেজে উঠল। সে চোখ মেলল, সে তো বিছানায়। ঘরে আলো জ্বলছে, সাদা, সব ঠিক আছে। বৃষ্টি থেমে গেছে। মোবাইলে কল, রিফাত। সুজন হাঁপাতে হাঁপাতে ফোন তুলল। হ্যালো, রিফাত? রিফাতের গলায় কান্না। সুজন, তুই কোথায় আছিস? বাড়িতে, নিশাচরপুরে। কিন্তু বাড়িটা তো গতকাল আগুনে পুড়ে গেছে। সুজনের রক্ত হিম হয়ে গেল। কি? কখন? কেন? গত রাতে 11টা বাজার পর
বাড়ির উপরের তলার ঘর থেকে আগুন উঠেছে, কেউ ভিতরে ছিল না। আগুন নিভিয়ে দেখা গেছে তোর নাম লেখা একটা ডায়েরি পড়ে আছে। শেষ লাইনে লেখা, ওরা আমাকে ডাকছে, আমি যাচ্ছি। আর সুজন, তোর মোবাইল নেটওয়ার্কে নেই। আমি তোর নাম্বারে কল দিচ্ছি, কিন্তু এটা তো তোর ভয়েস মেল। তুই এখনো কল রিসিভ করতে পারছিস না। সুজন মোবাইল নিচে নামালো। স্ক্রিনে লেখা, নো সার্ভিস, এমার্জেন্সি কলস অনলি। সে আয়নায় তাকালো। মুখ ঠিক আছে, কিন্তু গলায় লাল দাগ, যেন কেউ স্কার্ফ বেঁধেছিল। হঠাৎ ঘরের কোণ থেকে শোনা গেল, ও ও ও। সুজন ঘুরে দেখল উপরের তলার দরজা খোলা, আর সেখান থেকে মাথাহীন মহিলা ধীরে ধীরে নামছে, হাতে মাইক্রোফোন। পিছনে মুস্তাফিজ চৌধুরী আর হাজারো অন্য মানুষ। মহিলাটা গলায় স্কার্ফ বেঁধে আস্তে আস্তে বলল, তুমি শুনেছ, এখন তোমার পালা। সুজন বলল, না, আমি কিছু শুনি নাই। মহিলা হেসে ফেলল, কিন্তু তার কণ্ঠ থেকে শব্দ এলো না, শুধু শোনা গেল, ও। আর ঠিক তখন সুজনের গলা থেকে বেরিয়ে এলো সেই একই সুর, ও। সে হাত দিয়ে গলা চেপে ধরল, কিন্তু থামতে পারল না। তার মুখ খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো একটা কালো চিকচিকে জিনিস, যেন কোনো জলজ প্রাণীর শ্বাসনালী। মহিলা মাইক্রোফোন তার দিকে এগিয়ে দিল। সুজন বাধ্য হয়ে গাইতে লাগল, যে শুনেছে সে আসবে, রাতের ডাকে সে যাবে, না গেলে আমি যাব তার কাছে। গান শেষ হতেই ঘরের সব জানালা খুলে গেল। বাইরে কালো জলাভূমি, আকাশে চাঁদ নেই, শুধু একটা লাল রঙের চোখের মতো জ্যোতি। মহিলা বলল, চলো, নৌকা অপেক্ষা করছে। সুজন হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু মহিলা তার হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। পা মাটি ছুল না, যেন সেও এখন হাওয়ায় ভাসছে। পুকুরের কিনারায় নৌকা অপেক্ষা করছে। এবার নৌকায় আরও একজন বসে আছে, ফাতেমা বেগম, সুজনের মা। তার মুখ নেই, কিন্তু হাতে ধরা সুজনের ছোটবেলার একটা ছবি। সুজন কাঁদতে লাগল, কিন্তু কণ্ঠ থেকে শুধু বেরোচ্ছে, ও। নৌকা ছেড়ে দিল মুস্তাফিজ চৌধুরী। নৌকা এগিয়ে চলল, জল নয়, অন্ধকারের উপর দিয়ে। পথে সুজন দেখল অনেক বাড়ি, সবগুলোই নিশাচরপুরের, কিন্তু ভিন্ন সময়ের। 1943 সালের বাড়ি, মহামারীর সময়। 1971 সালের বাড়ি, যুদ্ধের সময়। 2008 সালের বাড়ি, যেখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল। প্রতিটি বাড়ির জানালায় মানুষ ডাকছে, ও। নৌকা একসময় থামল, সামনে একটা বিশাল লাল মিনার, তার চূড়ায় একটা বাঁশি। মহিলা বলল, এই মিনারে 1943 সালে এক মানুষ বাঁশি বাজিয়েছিল। সে ডাক দিয়েছিল জীবন থেকে মৃত্যুর দিকে। যে শুনেছিল সে এসেছিল, কিন্তু কোনো মানুষ মরে না, মানুষ শুধু রূপ বদলায়। এখন তোমার পালা, তুমি নতুন বাঁশি বাজাবে, যাতে আরও অনেকে শোনে আর আসে। সুজন মিনারে উঠল, পায়রার মতো হালকা পা। চূড়ায় উঠে দেখল বাঁশিটা কালো হাড় দিয়ে তৈরি, ফুটোগুলোতে চোখের পলক। সে বাঁশি তুলে নিল, জিভ লাগাতেই অনুভব করল গরম, জীবন্ত। মহিলা নিচ থেকে বলল, শুরু করো। সুজন নিঃশ্বাস নিল, আর ফু। প্রথম সুর বাজল, পৃথিবী কাঁপল, আকাশ ফেটে গেল, আর নিচের জলাভূমি থেকে লাখো মানুষ উঠে দাঁড়ালো। সবার মুখ নেই, কিন্তু সবাই হাসছে। বাঁশির সুর ছড়িয়ে পড়ল নিশাচরপুরে, ঢাকায়, বাংলাদেশে, পৃথিবীর প্রতিটি রাতে। সুজনের বাড়িতে আগুন লাগার পরের দিন পুরো পাড়া তাকে খুঁজছিল। কেউ বলল, সুজন তো বাইরে গেছে, কথা দিয়েছিল। কেউ বলল, না, সে বাড়িতে ছিল, আমি তার গাড়ি দেখেছি। পুলিশ এলো, কিন্তু ভিতরে কিছু পেল না, শুধু একটা ডায়েরি, শেষ পৃষ্ঠায় লেখা,
ওরা আমাকে ডাকছে, আমি যাচ্ছি। পিএস, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনো, রাতের ডাক শুনলে কান বন্ধ করো না, কারণ সেটা তোমার ভিতর থেকেই আসে। সুজন। পুলিশ ডায়েরিটা ফাইল করল। অপহরণ/আত্মহত্যা, অনিশ্চিত। কিন্তু পাড়ার এক বুড়ো মানুষ, হাজারি মিয়া, বলল, না ভাই, ও অপহরিত হয় নাই, ও গেছে নকশাবাদে। সেখানে যায় যারা রাতের ডাক শোনে, আর সেখান থেকে কেউ ফেরে না। কেউ বিশ্বাস করল না, কিন্তু ঠিক সেই রাতে নিশাচরপুরের প্রতিটি বাড়িতে শোনা গেল, ও। পরদিন সকালে 5 জন মানুষ নিখোঁজ। তাদের মধ্যে ছিল এক স্কুলের শিক্ষক, এক মেয়ে যে ফেসবুক লাইভে বলেছিল, ভূত বলে কিছু নাই, আমি প্রমাণ করব, এক বুড়ো যে প্রতি রাতে বারান্দায় বসে চা খেত, এক ছেলে যার কানে ব্লুটুথ ইয়ারফোন ছিল, আর এক মহিলা যার গলায় লাল স্কার্ফ ছিল। তাদের সবার ঘরে মাটির উপর লেখা একই লাইন, তুমি শুনেছ, এখন যেতে হবে। পাড়ার লোক ভয়ে বাড়ি ছেড়ে পালাতে শুরু করল। কিন্তু নিশাচরপুর এখন আর পালানোর জায়গা নয়, কারণ রাতের ডাক এখন শুধু নিশাচরপুরে নয়, পুরো দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের এক গোপন গবেষক ডক্টর আরিফ মাহমুদ শুনেছিল এই ঘটনাগুলো। সে 10 বছর ধরে গবেষণা করছিল অদৃশ্য শব্দ তরঙ্গ নিয়ে, যাকে বলে ইনফ্রাসনিক ওয়েভ, যে শব্দ মানুষের কানে শোনা যায় না, কিন্তু মস্তিষ্কে ভয়, উন্মাদনা, হ্যালুসিনেশন তৈরি করে। সে নিশাচরপুরে এলো, গবেষণাগার বানালো পাড়ার মসজিদের ছাদে, একটা ডিজিটাল মাইক্রোফোন, একটা স্পেকট্রাম অ্যানালাইজার আর একটা স্যাটেলাইট লিঙ্ক। প্রথম রাতেই 12টা বাজার ঠিক পর মুহূর্তে তার যন্ত্রে কাঁপন শুরু হলো। স্ক্রিনে দেখা গেল 17 হার্টজ ফ্রিকোয়েন্সি, ঠিক সেই ফ্রিকোয়েন্সি যেটা মানুষের চোখের পিছনের অপটিক নার্ভকে কাঁপায়, ফলে মানুষ ভূত প্রেত দেখে। আর গবেষণা বলে 17 হার্টজ শব্দে মানুষ অনুভব করে কেউ তাকে তাকিয়ে আছে, যদিও কেউ নেই। কিন্তু ডক্টর আরিফ তা বিশ্বাস করল না, কারণ তার যন্ত্রে আরও কিছু দেখা গেল। শব্দটা আসছে না কোনো যন্ত্র থেকে, আসছে মাটির নিচ থেকে। সে লোকাল পাঞ্জাবি এক কৃষককে জিজ্ঞেস করল, এই জায়গার নিচে কি কিছু আছে? কৃষক বলল, হ্যাঁ স্যার, গ্রামের পুরনো লোক বলে এখানে একসময় নকশা বাবা নামে এক ফকির ছিলেন। তিনি 1933 সালে বলেছিলেন, মানুষ এত কষ্ট পাচ্ছে, আমি তাদের মুক্তি দেব। তিনি একটা বাঁশি বানালেন হাড় দিয়ে, আর এক রাতে 12টা বাজার ঠিক পরে সেই বাঁশি বাজালেন। সেই রাতে 300 জন মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, কেউ ফিরেনি। পরদিন দেখা গেল তাদের সবার মুখ নেই, আর তাদের গলা থেকে শোনা যায়, ও ও ও। ডক্টর আরিফ বলল, বাঁশি কোথায়? কৃষক আঙুল দিয়ে দেখালো, পুকুরের তলা। পরদিন ডক্টর আরিফ পাম্প দিয়ে পুকুর খালি করল। তলা থেকে উঠে এলো একটা কালো মাটির সিন্দুক, তাতে লেখা, যে খুলবে সে শুনবে, আর যে শুনবে সে যাবে। ডক্টর আরিফ সিন্দুক খুলল। ভিতরে একটা হাড়ের বাঁশি, তার গায়ে খোদাই, লা চিয়ামাতা দেল্লা নত্তে, দ্য কল অফ দ্য নাইট। সে বাঁশি হাতে নিল। হঠাৎ তার মাথায় ভেসে উঠল এক দৃশ্য। নকশা বাবা, এক গম্ভীর মানুষ, দাড়ি সাদা, চোখে আগুন। সে বাঁশি বাজাচ্ছে, আর তার শব্দে মাটি ফেটে যাচ্ছে। নিচ থেকে উঠে আসছে এক অন্ধকার জগৎ, যেখানে সময় নেই, মৃত্যু নেই, শুধু গান আর গান আর গান। ডক্টর আরিফ বুঝল, বাঁশিটা কোনো যন্ত্র নয়, এটা জীবন্ত, এটা কথা বলে, এটা ডাকে। সে বাঁশি নষ্ট করার চেষ্টা করল, হাতুড়ি দিয়ে মারল। বাঁশি ভাঙল না, বরং হাসল, হা 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 হা। কিন্তু শব্দটা ছিল মাইক্রোফোনের মতো বিকৃত। ডক্টর আরিফ পালালো, কিন্তু পরের রাতে তার গবেষণাগারে শোনা গেল, ও ও ও। সে জানালায় তাকালো। নিচে সুজন দাঁড়িয়ে আছে, গলায় লাল স্কার্ফ, মুখ নেই,
হাতে মাইক্রোফোন। সুজন বলল, ডাক্তার সাহেব, আপনি তো খুঁজছিলেন উৎস, এখন আপনি পেয়ে গেছেন, এখন আপনার পালা। ডক্টর আরিফ চিৎকার করল, কিন্তু তার গলা থেকে বেরিয়ে এলো, ও ও ও। সে নিজেই গাইতে শুরু করল, আর হঠাৎ তার গলা থেকে মুখ খসে পড়ল, যেন কোনো মাস্ক। নতুন মুখ, কালো, চিকচিকে, চোখ নেই, শুধু মুখ খোলা। সে মসজিদের ছাদ থেকে নামল, পা মাটি ছুল না, সেও এখন হাওয়ায় ভাসছে। পরদিন ডক্টর আরিফের গবেষণাগার খালি, শুধু একটা নোট, শব্দ নষ্ট করা যায় না, শব্দ শুধু রূপ বদলায়। আমি এখন শব্দ, আর শব্দ অমর। গত 6 মাসে বাংলাদেশের 47 জন মানুষ নিখোঁজ হয়েছে। সবাই রাতের ডাক শুনেছে বলে জানা গেছে। প্রতি রাতে 12টা বাজার পর কোথাও না কোথাও শোনা যায়, ও ও ও। কেউ বলে এটা কেবল ইনফ্রাসনিক ওয়েভ, কেউ বলে এটা মস্তিষ্কের হ্যালুসিনেশন। কিন্তু যে শুনেছে সে জানে ডাকটা বাইরে নয়, ডাকটা আসে নিজের ভিতর থেকে। আর ডাকের নিয়ম, শুনলে চোখ বন্ধ করো না, শুনলে কান বন্ধ করো না, শুনলে কথা বলো না, কারণ কথা বললে গলা খুলে যায়। শুনলে পালাবে না, কারণ ডাক তোমার পিছু নেয় না, ডাক তোমার ভিতরেই থাকে। কিছু লোক এখনো বলে, আমি কিছু শুনি নাই। কিন্তু তুমি কি নিশ্চিত? গত রাতে যখন তুমি ঘুমাচ্ছিলে, তোমার মোবাইলের মাইক্রোফোন অটো চালু হয়েছিল? তোমার ইয়ারফোনে কি হঠাৎ কোনো সুর শোনা গেছে? তোমার বাতাসে কি কোনো গন্ধ পেয়েছ? পচা পানি, ভিজা মাটি, কাদা? তাহলে সতর্ক থাকো, কারণ রাতের ডাক এখন নিশাচরপুরে নয়, এটা এখন তোমার ফোনে, তোমার হেডফোনে, তোমার ঘরে। ও ও ও। শুনলে কমেন্ট করো, আমি শুনি নাই। কিন্তু সত্যি বলো, কারণ যে মিথ্যে বলে সে পরের যাত্রী। এখন তুমি পড়ে ফেলেছ গল্পটা, তোমার মস্তিষ্কে এখন ডাকের ছাপ। রাতে যখন ঘুম আসবে না, যখন ঘড়ি 12টা বাজবে, যখন হঠাৎ তোমার কানে শোনা যাবে ফু, তখন মনে রেখো, সুজন শুনেছিল, গেল। ডক্টর আরিফ খুঁজেছিল, গেল। তুমি যদি শোনো, তুমিও যাবে, কারণ রাতের ডাক কখনো থামে না। ডাকটা শুধু অপেক্ষা করে কে শুনবে আর কে যাবে। তুমি পড়ে ফেলেছ, এখন তুমিও জানো। যদি কখনো রাতে শুনো ও ও ও, তখন মনে রেখো, তুমি একা নও। অনেকে আগে গেছে, অনেকে পরে যাবে, আর একদিন তোমার গলা থেকেও বেরোবে সেই সুর। শুনলে? ওই যে এখনই, ও ও ও। ধন্যবাদ শোনার জন্য। আবার দেখা হবে যখন তুমি ডাকবে। মনের মাঝে মৃত্যু। হরর বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্প আপনার নামেই লেখা হবে।